হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা আমাদের চ্যানেলে দীর্ঘদিন পর অর্থাৎ ধারাবাহিক অনেক বড় একটা অনুক্রমের পর আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত রাইট ফর্ম অফ ভার্বস এর অনুশীলন অর্থাৎ প্র্যাকটিস ক্লাসে। ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে ছোট ছোট করে অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বসকে আমরা দুই ভাগে ভাগ করেছি। আমরা প্রথমে দেখিয়েছি যারা রাইট ফর্ম অফ ভার্বস অল্প পড়ে করতে চায় তারা অবশ্যই টেন্স ক্লিয়ার করার পরে কেবলমাত্র 6টি সূত্র দিয়ে তারা রাইট ফর্ম অফ ভার্বস করবে। সেই ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওতে দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। কিন্তু বন্ধুরা, যারা অনেক বড় বড় পরীক্ষা দিতে চায়, কুইক ডিসিশন নিতে চায়, তাদেরকে অনেক অনেক গ্রামার জানতে হয়। সুতরাং আমি ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে রাইট ফর্ম অফ ভার্বসকে এমনভাবে তুলে এনেছি যাতে করে তোমরা অতি সহজে শুধু রাইট ফর্ম অফ ভার্বস নয়, শূন্যস্থান, উইথ ক্লুজ বলো, উইদাউট ক্লুজ বলো, কমপ্লিটিং সেন্টেন্স বলো, এমনকি ফ্রি রাইটিংয়ের উপর পর্যন্ত তুমি এই রাইট ফর্ম অফ ভার্বস থেকে ধারণা পাবে। সুতরাং আজকে আমাদের আলোচনার বিষয় হবে রাইট ফর্ম অফ ভার্বস সূত্র 1 থেকে 40 পর্যন্ত যে আলোচনাটা আমরা করেছি তার উপরে প্র্যাকটিস উইথ সলিউশন ফর এইচএসসি 2022 আর ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যারা রাইট ফর্ম অফ ভার্বস করবে তারাও এখান থেকে অতি সহজে করতে পারবে। হতাশ হওয়ার কিছু নেই। আমি পরবর্তীতে এর উপরে আমি তাদের জন্য আবার রাইট ফর্ম অফ ভার্বস তৈরি করব। তারা এখান থেকে অতি সহজে সেই ধারণাটা নিতে পারবে এবং হুবহু তারা তাদের প্র্যাকটিস করতে পারবে। আর তাছাড়া তোমরা জানো একই রাইট ফর্ম অফ ভার্বস 6-এর বইতে আছে, 7-এর বইতে আছে, 8-এর বইতে আছে, 9-এর বইতে আছে, 10-এর বইতে আছে, ইন্টারের বইতে আছে, এমনকি ডিগ্রির ক্লাসে পর্যন্ত রয়েছে। সুতরাং এ নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তাছাড়া এনি কাইন্ড অফ জব এক্সাম অর্থাৎ এটাকে আমি সূত্রগুলোকে এমনভাবে আমি দেখিয়েছি তোমরা যে কোনো ভর্তি অথবা চাকরির পরীক্ষার গ্রামারগুলো সলভ করতে পারবে। এবং সবশেষে আমি বলবো ফ্রি রাইটিং ফর বিসিএস অর্থাৎ ভিউয়ার্স, তোমাদের প্রত্যেককেই কখনো না কখনো ফ্রি রাইটিং লিখতে হয়। সুতরাং তোমরা এই ক্লাসটা মধ্য দিয়ে যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে অনেক অনেক গ্রামার অর্থাৎ অনেক অনেক নাম্বার, শুধু রাইট ফর্ম অফ ভার্বস নয়, তুমি অনেক জায়গা থেকে অনেক নাম্বার সংগ্রহ করতে পারবে। এমনকি সবচেয়ে যেটা বলবো জরুরি সেটা হলো তুমি অন্তত নিজে থেকে কিছু লিখতে পারবে। তো ভিউয়ার্স, আমরা ক্লাস শুরু করার আগে বলবো এই চ্যানেলটিতে আজকে যারা নতুন রয়েছে তাদেরকে বলবো তারা যদি আমার অনুশীলন ক্লাস যদি না বুঝতে পারো সহজে, তাদেরকে আমি অনুরোধ করে বলবো অবশ্যই ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে তার প্রথম থেকে দেখে 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 তারপর তোমরা এই প্র্যাকটিস ক্লাসে অংশগ্রহণ করবে। আর ভিডিওটি না টেনে দেখবে, হয়তোবা তুমিও একবারেই সেটা পার হয়ে যেতে পারো। যদি ভিডিওটি দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো এবং সাথে তোমার মূল্যবান লাইক কমেন্টস অবশ্যই জানাবে, কারণ তোমার আমার ভিডিও তৈরির ক্ষেত্রে অবশ্যই তোমার উদ্দীপনা আমাকে অনুপ্রেরণা দেয়। সুতরাং ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। ভিউয়ার্স, আমরা প্র্যাকটিস ক্লাস 1 অর্থাৎ আমরা বলেছি 2 দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই রাইট ফর্ম অফ ভার্বসগুলো 2022 সালে পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং তোমরা
অত্যন্ত ধৈর্য সহকারে সেটা করার চেষ্টা করবে। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস লিখে জানাবে। ক্রিকেট ইজ এ পপুলার গেম। ক্রিকেট একটা জনপ্রিয় খেলা। তুমি ক্রিকেট দেখেই তুমি বলতে পারো তোমার এই প্যাসেজটা প্রেজেন্ট টেন্সেই থাকবে এবং ইজ দিয়ে শুরু করেছে। তাহলে বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, এটা হলো সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আমরা প্লুরাল পেলাম, তাহলে ভার্বটাও প্লুরাল হবে। গেট প্লুরাল, গেটের সাথে যদি এস দেই তাহলে হবে সিঙ্গুলার। সুতরাং সাবজেক্ট প্লুরালের জন্য আমরা বলবো বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড গেট প্লেজার, অর্থাৎ উভয়েই, ইয়াং বলো ওল্ড বলো, উভয়েই আনন্দ পায় ফ্রম দিস গেম, এই খেলা থেকে। ইনফ্যাক্ট মূলত ক্রিকেট, ক্রিকেট হলো এখানে সাবজেক্ট, ক্রিকেট হলো এখানে সাবজেক্ট। তাহলে ইনফ্যাক্ট মূলত ক্রিকেট কল দ্য জেন্টেলম্যানস গেম, অর্থাৎ ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। কিন্তু ভিউয়ার্স, আমি তোমাদেরকে বলেছি যদি সাবজেক্ট ভার্বের কাজটা না করতে পারে তখনই সেটা প্যাসিভ হয়। অর্থাৎ এই ক্রিকেট যে খেলাটা, এই ক্রিকেট কি কলের কাজটা করতে পারে? কল শব্দের অর্থ বলা, ক্রিকেটকে বলা হয়, তাহলে ক্রিকেটের মুখ নেই, ক্রিকেট বলতে পারে না, সুতরাং এইটা অন্য কেউ করে। তাহলে আমি বলবো এই ভার্বটাকে প্যাসিভ মোডে দেখাতে হবে। প্যাসিভ ভার্ব করতে হলে দুইটা অংশ লাগে, অর্থাৎ এক অংশে থাকে অক্সিলারি বা মডালস, পরের অংশে থাকে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপলে আমি যদি কল্ড বলি, কল, কল্ড, কল্ড, তাহলে ক্রিকেটকে বলা হয়, ক্রিকেট কিন্তু সিঙ্গুলার, তাহলে আমাকে বলতে হবে ইজ কল্ড, অর্থাৎ ক্রিকেট ইজ কল্ড, ক্রিকেটকে বলা হয়। তোমাদেরকে এই ধরনের প্যাসিভ ভয়েসগুলা নিজেরা বুঝে নিতে হবে সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে কি না। তাহলে ক্রিকেট ইজ কল্ড, ক্রিকেটকে বলা হয় দ্য জেন্টেলম্যানস গেম, ভদ্রলোকের খেলা। ইট, ইট হলো ক্রিকেট। আমরা ইট সম্পর্কে বলেছি ইট যুক্ত সেন্টেন্স, ইট যুক্ত সাবজেক্ট, যদি সেটা ইটটা সাবজেক্ট হিসাবে বসে তাহলে ইটের পরে ভার্ব সব সময় সিঙ্গুলার হবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের জন্য এন্টারটেইন এখানে ভার্ব, এন্টারটেইনের সাথে আমরা অ্যাজ দিতে বাধ্য। তার মানে ক্রিকেট এন্টারটেইনস আস, ক্রিকেট এন্টারটেইনস আস, মানে ইট এন্টারটেইনস আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি, এতটুকু হলো সাবজেক্ট। ক্রিয়েট হলো সৃষ্টি করা, আমাদেরকে ভার্বটা রাখতে হবে। অ্যামাং দ্য প্লেয়িং নেশনস, অনেকের ভিতর বোঝানোর জন্য প্রিপোজিশন এখানে অ্যামাং ব্যবহৃত হয়েছে। দ্য প্লেয়িং নেশনস থ্রো ইট, তার মানে ক্রিয়েট সৃষ্টি করে এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি, এ থাকার জন্য এই সাবজেক্ট পুরোটাই সিঙ্গুলার। এখন প্রশ্ন হলো এ সেন্স অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ব, অ্যান্ড দ্বারায় ফ্রেটার্নিটি এবং ব্রাদারহুডকে যুক্ত করছে, কিন্তু এ থাকার জন্য সাবজেক্টটা বলবো সিঙ্গুলার। তাহলে প্রশ্ন হলো ব্রাদারহুড ফ্রেটার্নিটি এটা কি নিজে নিজে সৃষ্টি হয় নাকি কোনো কাজের মাধ্যমে অন্য কোনো ব্যক্তির সংস্পর্শে সেটা সৃষ্টি হয়? তাহলে এইটাও প্যাসিভ ভয়েস হবে, অর্থাৎ সৃষ্টি করার কাজটা ব্রাদারহুড এবং ফ্রেটার্নিটি করতে পারে না। তাহলে তোমাকে বলতে হবে প্রেজেন্ট টেন্সের জন্য ইজ, সিঙ্গুলারের জন্য ইজ, প্রেজেন্ট টেন্সের জন্য ইজ, ক্রিয়েটের পাস্ট পার্টিসিপল হলো ক্রিয়েটেড, ইজ ক্রিয়েটেড। যে সকল ভার্বের শেষে ই থাকে তাদের পাস্ট পার্টিসিপল ফর্ম ডি দিলেই হয়। তাহলে ইজ ক্রিয়েটেড অ্যামাং দ্য প্লেয়িং নেশনস থ্রো ইট। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ, বর্তমানে ক্রিকেট বাংলাদেশে খুব একটা জনপ্রিয় খেলা।
দ্য ইংলিশ, আমরা জানি ভাষার আগে দা বসে না, কিন্তু জাতির আগে দা বসে। দ্য ইংলিশ, ইংরেজরা, প্লে ইট হিয়ার ইন ধিস সাবকন্টিনেন্ট। ইন ধিস সাবকন্টিনেন্ট হলো এই উপমহাদেশে। অ্যান্ড সিন্স দেন, এবং তারপরে, এবং তারপরে ইট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট। ইন্টিগ্রাল পার্ট এটা একটা ফ্রেজ, অবিচ্ছেদ্য অংশ, এবং এই পার্টের পরে অফ বসে, অফ আওয়ার এনভায়রনমেন্ট। তারপরে এটা আমাদের পরিবেশে অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। তাহলে ভিউয়ার্স, ইংরেজরা আজকে খেলেনি, অনেক আগে খেলেছে। গল্পটা প্রেজেন্ট টেন্স হলেও এই লাইনটাকে আমাকে পাস্ট টেন্স লিখতে হবে। তাহলে দ্য ইংলিশ, ইংরেজরা, প্লেইড ইট, ইহা খেললো। এখন যদি বলি খেলতো, তাহলে ইউজড টু প্লে ইট, খেলতো। তাহলে তোমরা হয় প্লেইড লিখবা, না হয় ইউজড টু প্লে ইট, ইহা খেলতো। হিয়ার, এখানে, ইন দিস সাবকন্টিনেন্ট, এখানে এই মহাদেশে। অ্যান্ড সিন্স দেন, এবং তারপর থেকে ইট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট, ইহা হয়ে ওঠে। এখন হয়ে উঠে বলতে ইট বিকাম, ইট বিকাম। তাহলে বি ইট তো সিঙ্গুলার এবং ক্রিকেটকে বুঝিয়েছে, তাহলে তোমাকে বলতে হবে পাস্ট টেন্সে বিকেইম, বিকেইম। অথবা হয়ে উঠেছে যদি বলো বর্তমানের কথা, তাহলে বলবা ইট হ্যাজ বিকাম, ইহা হয়ে উঠেছে। অ্যান ইন্টিগ্রাল পার্ট, একটা অবিচ্ছেদ্য অংশ, অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশে। আওয়ার টিম কনসিস্ট অফ স্কিল্ড প্লেয়ার্স। এখন কনসিস্ট, কনসিস্ট, আওয়ার টিম, এটা হলো সাবজেক্ট। তোমাকে ধরতে হবে এই সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল। আমাদের টিম, টিম সিঙ্গুলার, টিমে অনেক লোক থাকতে পারে, তাহলে টিমটা কিন্তু সিঙ্গুলার। তাহলে আওয়ার টিম কনসিস্টের সাথে অ্যাজ দিলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে। আওয়ার টিম কনসিস্ট অফ স্কিল্ড প্লেয়ার্স। দে অলরেডি, দে অলরেডি, এই অলরেডি থাকার কারণে আমরা জানি, আমরা আমাদের সূত্রে 1 থেকে 40-এর ভিতরে 8 নম্বরে আমরা বলেছি সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাজ হ্যাভের ভিতরে আমরা বলবো দে এর জন্য হ্যাভ, শো এর পাস্ট পার্টিসিপল হলো শোড, আর শোন বলতে পারি। তাহলে দে হ্যাভ অলরেডি শোন দেয়ার পারফরমেন্স, তারা দেখিয়েছে তাদের নৈপুণ্য। ইন সেভারেল মেসেজ, বিভিন্ন মেসেজে, সেভারেল, বিভিন্ন। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, কিন্তু এটা অত্যন্ত অনুতাপের বিষয় যে সামটাইমস, মাঝে মাঝে, সামটাইমস, মাঝে মাঝে, আওয়ার প্লেয়ার্স, আওয়ার প্লেয়ার্স হলো এখানে সাবজেক্ট, তাহলে এই সাবজেক্টটা প্লুরাল, আর দ্যাট হলো এখানে কনজাংশন। তার বাম পাশে যেই সেন্টেন্স সেখানে ভার্ব হলো ইজ, তাহলে ইজ ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, দ্যাটের পরে যে ভার্বটা আছে সেটাও আমি প্রেজেন্ট টেন্সে দেব। অর্থাৎ বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, কিন্তু এটা অত্যন্ত অনুতাপের বিষয় যে সামটাইমস, মাঝে মাঝে, আওয়ার প্লেয়ার্স, আমাদের খেলোয়াড়রা, প্লে সো পুরলি দ্যাট, প্লে সো পুরলি দ্যাট, তাহলে এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল, তাহলে আমরা প্লেটা প্লেই ব্যবহার করতে পারি। প্লে সো পুরলি দ্যাট, এতই খারাপ খেলে যে, এখানে সো ডট ডট, অর্থাৎ সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, এতই খারাপ খেলে যে, এই দ্যাট আরেকটা কনজাংশন, তাহলে এখানে কনজাংশন হলো 2টা, এখানে কনজাংশন হলো 2টা, আর ভার্ব অবশ্যই হবে 3টা, তার ভিতরে ইজ একটা ভার্ব, প্লে একটা ভার্ব, এখন দ্যাটের পরে আরেকটা ভার্ব, অর্থাৎ বিকাম ভার্বটাকে আমি নষ্ট করতে পারবো না, কারণ 2টা কনজাংশন আছে, আমার 3টে ভার্ব লাগবে। আওয়ার কান্ট্রিমেন, কান্ট্রিমেন, আওয়ার কান্ট্রিমেন হলো এখানে সাবজেক্ট, মেন, MEN, সুতরাং এটা প্লুরাল। আওয়ার কান্ট্রিমেন, আমাদের দেশের লোক, বিকাম,
অ্যাস্টোনিশড, হতবাক হয়ে যায়। বিকাম, বিকামের সাথে এস দেওয়া যাবে না, কারণ কান্ট্রিম্যান প্লুরাল। তার পরবর্তী প্র্যাকটিসে আমরা দেখব এ পুর ম্যান ওয়াজ ওয়ান্স। এই ওয়াজ পাস্ট টেন্সে, তাছাড়া ওয়ান্স থাকার জন্য আমরা বলবো এই প্যাসেজটাই পাস্ট টেন্সে হবে। আমরা কোথায় পেলাম? আমাদের সূত্রে 1 থেকে 40 যেখানে আমরা আলোচনা করেছি, সেখানে 9 নম্বর সূত্রে আমরা বলেছিলাম সেন্টেন্সে ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, ওয়ান্স, ওয়ান ডে, এই সব কিছু থাকলে আমরা বলবো সেন্টেন্সটা পাস্ট টেন্সে হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে আমরা ওয়ান্স থাকার জন্য যদি পাস্ট টেন্স বলি, এ পুর ম্যান হলো সাবজেক্ট, ওয়াজ হলো ভার্ব অক্সিলিয়ারি, ওয়ান্স হলো একটা অ্যাডভার্ব, পুট ইন এ জেল। এখন এ পুর ম্যান যে সাবজেক্ট, পুট মানে রাখা, জেল হলো কারাগার, তাকেই কারাগারে রাখা হয়েছে। এখন তোমরা চিন্তা করো, এই যে সাবজেক্ট এ পুর ম্যান, গরিব লোকটা কি নিজেকে নিজে জেলে রাখলো? না, তাহলে অন্য কেউ রেখেছে। সুতরাং এটা প্যাসিভ ভয়েস হবে। তাহলে প্যাসিভ ভয়েস হলে অক্সিলিয়ারি প্লাস ভার্বের ভিত্রি, তাহলে অক্সিলিয়ারি হলো এখানে ওয়াজ, আর ভার্বের ভিত্রি হলো পুট পুট পুট। সুতরাং পুট পুট পুট, এই যে পুট যে ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা এখানে পুটই রাখতে পারি, ওয়াজ পুট। তাহলে এটা প্যাসিভ ভয়েস হলো ইন এ জেল, তাকে জেলে রাখা হলো। অলদো, যদিও, অলদো হলো একটা কমপ্লেক্সের কনজাংশন, তার জন্য অবশ্যই সেন্টেন্সে 2টি সাবজেক্ট এবং 2টি ভার্ব থাকতে হবে। হি হলো সাবজেক্ট। এখন গল্পটা পাস্ট টেন্সে, তাহলে ডুয়ের পাস্ট টেন্স তো করাই লাগবে। তাহলে আমরা বলবো ডিড, হি ডিড, যদিও হি ডিড নো রং, যদিও সে কোনো ভুল করলো না, তাকে কি করা হলো? জেলে রাখা হলো। আফটার এ লং টাইম, দীর্ঘ সময় পর, দ্য কিং অব দ্য স্টেট, ওই রাজ্যের রাজা, ভিজিট দ্য জেল। এখন ভিজিটের পাস্ট টেন্স আমরা দেব ভিজিটেড, ভিজিটেড। অ্যান্ড দ্য ম্যান টোল্ড হিম, তাহলে টোল্ড যে এখানে পাস্ট টেন্সে আসে, অ্যান্ড কনজাংশনের জন্য এইদিকে পাস্ট টেন্স, আর এই অ্যান্ডের বাম পাশে তো আরও একটা সেন্টেন্স লাগবে, সেখানেও ভার্বটা পাস্ট টেন্সে হবে, অর্থাৎ ভিজিটকেও পাস্ট টেন্সে আমরা ভিজিটেড করব। তাহলে আফটার এ লং টাইম, দীর্ঘ সময় পর, দ্য কিং অব দ্য স্টেট, রাজ্যের রাজা, ভিজিটেড দ্য জেল, জেল ভিজিট করলেন, অ্যান্ড দ্য ম্যান টোল্ড হিম, এবং লোকটি তাকে বলল, দ্যাট যে, আবার একটা কনজাংশন, হি ওয়াজ, ওয়াজ হলো এখানে ভার্ব, ওয়াজ পাস্ট টেন্সে, তাহলে দ্যাটের এই পাশে পাস্ট টেন্স, এই পাশেও পাস্ট টেন্স, অর্থাৎ বারবার প্রমাণিত হচ্ছে যে কনজাংশনের উভয় অংশে একই টেন্স হয়। তাহলে হি ওয়াজ ইনোসেন্ট, সে ছিল নিষ্পাপ, বাট এই আরেকটা কনজাংশন, খেয়াল করো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমি 3টা কনজাংশন বলে ফেললাম, তাহলে 3টার জন্য আমার এই 4 নম্বর ভার্বের দিকে আমি যাচ্ছি। বাট এ কেস ফাইল অ্যাগেইনস্ট হিম, তার বিরুদ্ধে একটা, অ্যাগেইনস্ট প্রিপোজিশন অর্থ হলো বিরুদ্ধে, তার বিরুদ্ধে একটা কেস ফাইল করা হলো, বাই সাম অফ হিজ এনিমিজ, তার কিছু শত্রুদের দ্বারায়, তার কিছু শত্রুদের দ্বারায়। তাহলে এখানে কে বাটের পরে এ কেস হলো সাবজেক্ট এবং এটা সিঙ্গুলার। প্রশ্ন হলো, এ কেস, একটা কেস নিজে নিজে ফাইল হবে নাকি কেউ না কেউ ফাইল করবে? তাহলে তোমরা যদি ভেবে নাও কেস নিজে নিজে ফাইল হয় না, তাহলে এ কেস এটাকে প্যাসিভ করলে এখানে দেব ওয়াজ, সিঙ্গুলারের জন্য ওয়াজ বলবো, ওয়াজ ফাইলের পাস্ট পার্টিসিপল ইএসে যেহেতু একটা ডি দিতে হবে। এ কেস ওয়াজ ফাইলড এগেইনস্ট হিম, তার বিরুদ্ধে একটা কেস ফাইল করা হলো, বাই সাম অফ হিজ এনিমিজ, তার কিছু শত্রুর দ্বারায়। দ্য কিং, রাজা, দ্য কিং রাজা, ইনকোয়ার প্রাইভেটলি, এখন তদারকি করা, তদন্ত করা,
ইনকোয়ার। দ্য কিং হলো সাবজেক্ট এবং এটা হলো পাস্ট টেন্সে। দ্য কিং ইনকোয়ার্ড, ই আছে যেহেতু আমরা ডি দিলেই হয়ে যাবে। ইনকোয়ার্ড প্রাইভেটলি, ব্যক্তিগতভাবে তিনি অনুসন্ধান করলেন। অ্যান্ড হলো কনজাংশন, তার বাম পাশে পাস্ট টেন্স হলো ইনকোয়ার্ড। তাহলে ডান পাশের ভার্বটাও পাস্ট টেন্সে হবে। অ্যান্ড ফাউন্ড, ফাউন্ড অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং পেল যে, দ্যাট একটা কনজাংশন, দ্যাটের বাম পাশে আমি পাস্ট টেন্স লিখলাম আর ডান পাশে পাস্ট টেন্স ওয়াজ। তাহলে কনজাংশনের উভয় দিকে একই টেন্স হবে। এখন তুমি যদি ফাইন্ডকে কোন টেন্সে লিখবা সেক্ষেত্রে যদি তোমার টেনশন হয় তাহলে তুমি দ্যাটের এই পাশে ভার্বের পাস্ট টেন্স এবং এই পাশেও পাস্ট টেন্স নির্বাচন করতে পারো। আবার এই ফাইন্ডকে ভার্ব রাখবা নাকি নষ্ট করবা, তুমি অ্যান্ডের দিকে যদি তাকাও, অ্যান্ডের দুই পাশে দুইটা ভার্ব বসে, বাম পাশের ভার্বটা যদি ইনকোয়ার্ড হয় তাহলে ডান পাশের ভার্বটা অবশ্যই লাগবে। তাছাড়া অন্যভাবে তুমি যদি দেখো সেন্টেন্সে দুইটা কনজাংশন আছে তাহলে তিনটা ভার্ব লাগবে, যার একটা হলো ইনকোয়ার্ড, একটা হলো ফাউন্ড এবং একটা হলো ওয়াজ। তাহলে ভিউয়ার্স, এভাবেও তোমরা সাহায্য নিতে পারো, এতে করে তোমাদের ফ্রি রাইটিং অনেক ভালো হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি হি গেইভ, তাহলে এখানে গেইভ আছে। গেইভ দ্য ম্যান, সে দিল লোকটাকে, সে মানে রাজা। গিভের পাস্ট টেন্স গেইভ, আমার পাস্ট টেন্স দরকার, এখানে পাস্ট টেন্স আছে আমি দিয়ে দিলাম। হি গেইভ দ্য ম্যান, সে লোকটাকে দিল সাম মানি, কিছু টাকা। অ্যান্ড, এই অ্যান্ড একটা কনজাংশন, অ্যান্ডের পরে বাম পাশের ভার্বটা পাস্ট টেন্স আছে, তাহলে ডান পাশের ভার্বটা এই যে সেট হলো পাস্ট টেন্স। সেট হিম ফ্রি, অর্থাৎ তাকে মুক্ত করে দিল। হি ওয়েন্ট স্ট্রেট, এই হি হলো লোকটি, গরিব লোকটি যে জেলে ছিল। হি ওয়েন্ট হলো এখানে ভার্ব। হি ওয়েন্ট স্ট্রেট মানে সোজা, সে সোজা চলে গেল টু দ্য মার্কেট, সে সোজা মার্কেটে চলে গেল। ইন এ শপ দেয়ার, সেখানে একটা দোকানে। ওয়াইল্ড বার্ডস হলো এখানে সাবজেক্ট, বার্ডের সাথে এস দেওয়া আছে, সুতরাং এই সাবজেক্টটা প্লুরাল। ওয়াইল্ড বার্ডস, বন্য পাখি। কিপ ইন কেজ হলো খাঁচা। কিপ ইন কেজ, খাঁচায় রাখে, ফর সেল, বিক্রির জন্য। ভিউয়ার্স, এখন প্রশ্ন হলো, এই যে বন্য পাখি সাবজেক্ট, অনেকগুলো পাখি প্লুরাল, কিপ হলো রাখা, পাখি নিজে কি খাঁচায় রাখে? না, তাহলে এটা প্যাসিভ ভয়েস হবে। তাহলে পাস্ট টেন্সের জন্য গল্পটা পাস্ট টেন্স এবং সাবজেক্ট প্লুরাল, তাহলে আমি এখানে দেব ওয়ার। আর ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে গেলে তাহলে কেপ্ট। ওয়ার কেপ্ট ইন কেজেস ফর সেল, খাঁচায় রাখা হয় বিক্রির জন্য। হি সেইড টু দ্য শপকিপার, সে বলল, টু দ্য শপকিপার, দোকানিকে, আই উইশ টু বাই অল দ্য বার্ডস অফ ইউর শপ, আপনার দোকানের সবগুলো পাখি আমার কেনার ইচ্ছা। দিস বার্ডস, এই পাখিগুলো, আনজাস্টলি, দিস বার্ডস এটা হলো সাবজেক্ট এবং দিজের জন্য সাবজেক্ট প্লুরাল। দিস বার্ডস আনজাস্টলি, অন্যায়ভাবে, ইমপ্রিজন, ইমপ্রিজন হলো কারাবন্দী করা, আটকে রাখা। অ্যান্ড আই লাইক টু সেট দেম ফ্রি মানে মুক্ত করে দেওয়া। এখন যে নাম্বার শূন্যস্থানটা যদি আমরা আগে করতে যাই তাহলে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ সেট এখানে প্রেজেন্ট ফর্মে আছে, আমরা এটা বলে দিতে পারি হ্যাঁ সেট হচ্ছে। তাহলে আই লাইক টু সেট দেম ফ্রি, আমি তাদেরকে মুক্ত করে দিতে চাই। তাহলে আই নাম্বার শূন্যস্থানটা হবে দিস বার্ডস আনজাস্টলি, এই পাখিগুলো অন্যায়ভাবে, ইমপ্রিজন। ভিউয়ার্স, এখানে পাখি কি নিজেকে নিজে আবদ্ধ করে রাখে? না, তাহলে এটা প্যাসিভ হবে। তাহলে অন্যায়ভাবে আটকিয়ে রাখা, তাহলে আমি এখানে বলবো আর ইমপ্রিজন্ড, কারণ পাখি নিজেকে নিজে আটকে রাখে না। আর
ইমপ্রিজন্ড, ইমপ্রিজনের সাথে ইডি দিলেই হয়ে যাবে ইমপ্রিজন্ড, অর্থাৎ সেটা প্যাসিভ ভয়েস হবে। তাহলে এখানে আমরা 10টার ভিতরে 3টে প্যাসিভ ভয়েস পেয়েছি। ভিউয়ার্স, প্যাসিভ ভয়েসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অবশ্যই সাবজেক্টের দিকে তাকাতে হবে। সাবজেক্ট যেই ভার্বের কথা বলছে সেন্টেন্সে, সেই ভার্বের কাজটা করতে পারে কি না তার উপর নির্ভর করে আমরা অ্যাক্টিভ প্যাসিভ নির্ণয় করব। এই পর্যায়ে আমরা দেখব কুয়াকাটা, লোকালি নো অ্যাজ সাগরকন্যা, বি অ্যান আনকমন সিনিক স্পট অফ বাংলাদেশ। ভিউয়ার্স, কুয়াকাটা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত এখানে ফুল স্টপ রয়েছে। একটা সেন্টেন্স আমার 2 জায়গায় ভার্ব দেওয়া আছে। তাহলে আমরা তো বলেছিলাম যে একটা সেন্টেন্সে কেবল একটাই ভার্ব বসবে, আর যদি একটা কনজাংশন থাকে তাহলে 2টা ভার্ব বসবে। তাহলে যেহেতু আমাদের এখানে কোনো কনজাংশন নাই, তাহলে আমাদের একটা ভার্বকে নষ্ট করে দিতে হবে। তাহলে আমরা বলবো কুয়াকাটা known as, কুয়াকাটা known as, no new none, no new none। তাহলে কুয়াকাটা লোকালি known as, এই ভার্বটাকে আমরা পার্টিসিপল করে দিলাম। known as সাগরকন্যা, কুয়াকাটা সাগরকন্যা নামে পরিচিত। ড্যাশ অ্যান আনকমন সিনিক, ড্যাশ অ্যান আনকমন সিনিক। তাহলে আমরা এখানে কুয়াকাটার জন্য আমরা বিকে ইজ বলবো। ইজ অ্যান আনকমন সিনিক স্পট অফ বাংলাদেশ। এই কুয়াকাটা হলো একটা আনকমন নৈসর্গিক জায়গা বাংলাদেশে। পরবর্তী লাইন কুয়াকাটা, কুয়াকাটা হলো আমাদের এখানে সাবজেক্ট। কুয়াকাটা টেক ইটস অরিজিন ফ্রম দ্য স্টোরি, ফ্রম দ্য স্টোরি একটা গল্প থেকে, অফ এ কুয়া, অফ রয়ের এ কুয়া অর ওয়েল, এ কুয়া অর ওয়েল, ডাগ অন দ্য সিশোর, সমুদ্র তীরে, সমুদ্র পাড়ে একটা কুয়া খনন করার গল্প থেকে ইহার উৎপত্তি। ভিউয়ার্স, এখানে আমাদের সাবজেক্ট হলো কুয়াকাটা। টেক ইটস অরিজিন, তাহলে কুয়াকাটা নামটি নেওয়া হয়েছে। তাহলে আমরা যদি ইয়াসো, ইয়াসি, ইয়াসেন বলি, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টে গেলে কুয়াকাটার জন্য হ্যাজ বলবো, হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল টেকেন বলবো। তাহলে কুয়াকাটা হ্যাজ টেকেন ইটস অরিজিন, অথবা টেকের সাথে এস দিয়ে টেক্স লিখতে পারি, ইজ ইটস অরিজিন। তাহলে যদি বলি কুয়াকাটা টেক্স ইটস অরিজিন, তাহলে কুয়াকাটা তার নামটা বা উৎপত্তির নামটা নেয়। আর যদি বলি নিয়েছে, হ্যাজ টেকেন বললে হবে নিয়েছে। ফ্রম দ্য স্টোরি একটা গল্প থেকে, অফ এ কুয়া একটা কুয়ার গল্প থেকে, অর ওয়েল অথবা ডাগ অন দ্য সিশোর যেটা খনন করা হয় সমুদ্রের পাড়ে। ইট অ্যালাউ এ ভিজিটর, ইট ইহা। এখন এই ইহা হলো এখানে আমাদের সাবজেক্ট। ইট অ্যালাউ, তাহলে অ্যালাউ ইট সিঙ্গুলার, অ্যালাউয়ের সাথে আমার এস দিতে হবে, কারণ কুয়াকাটা গল্পটা প্রেজেন্ট টেন্সেই হবে। ইট অ্যালাউজ এ ভিজিটর্স, এটা অনুমোদন দেয় একজন দর্শনার্থীকে, টু ওয়াচ দেখতে। টু এর জন্য আমরা বলবো সপ্তমী বিভক্তি, এ অন্ত্যেষ্টিয় তে। তাহলে ওয়াচ মানে দেখা, তাহলে টু ওয়াচ দেখতে, বোথ দ্য সানরাইজ সূর্যোদয় অ্যান্ড দ্য সানসেট সূর্যাস্ত, ফ্রম দ্য বিচ বিচ থেকে। দ্য বিচ হলো এখানে সাবজেক্ট, হ্যাভ দ্য বিচ হলো সিঙ্গুলার, তাহলে হ্যাভ হতে পারে না, হ্যাজ হবে। দ্য বিচ হ্যাজ এ টাইপিক্যাল ন্যাচারাল সেটিং। দিস স্যান্ডি বিচ, এই বালিযুক্ত বিচ, এতটুকু হলো সাবজেক্ট। স্লোপ জেন্টলি, স্লোপ মানে ঢালু, জেন্টলি মানে মৃদুভাবে, হালকাভাবে। ইনটু দ্য বে অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে ঢালু। তাহলে
এখন দিস স্যান্ডি বিচ এটা হলো সাবজেক্ট এবং সিঙ্গুলার, তাহলে স্লোপের সাথে আমি একটা এস বলবো। স্লোপস জেন্টলি ইনটু দ্য বে, অ্যান্ড হলো কনজাংশন, বাম পাশের ভার্বটা স্লোপের সাথে এস দিয়েছি। এখন ডান পাশে আমি এই ভার্বটা কিভাবে দেব? তাহলে দেয়ার ইজ হলো এখানে আরেকটা ভার্ব, তাহলে আমার এখানে ভার্বটা অবশ্যই নষ্ট করতে হবে। তাহলে আমার বলতে হবে বাথিং, অর্থাৎ যে সকল ভার্বের শেষে ই থাকে আইএনজি যোগ করতে হলে সেই ইটা বাদ যায়, বাথিং। তাহলে আমি কেন বাদ দেবো সেটা, কারণ আমার আরেকটা ইজ ভার্ব রয়েছে, কনজাংশন। অ্যান্ডের এই পাশে হলো স্লোপস হলো ভার্ব, আর অ্যান্ডের পরে হলো ইজ হইল ভার্ব, তার মানেই আমি এই ভার্বটাকে নষ্ট করে দিতে হবে, কারণ একটা কনজাংশন কেবল দুইটা ভার্ব রাখতে পারে। তাহলে বাথিং দেয়ার সেখানে গোসল করা, ইজ অ্যাজ প্লেজেন্ট অ্যাজ ইজ সুইমিং অর ডাইভিং। ফিশিং বোর্ডস, বোটের সাথে এস রয়েছে, এখানে সাবজেক্ট এবং এই সাবজেক্টটা হলো প্লুরাল। প্লাই ইন দ্য বে অফ বেঙ্গল, তাহলে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা চলে। অ্যান্ড সার্ফিং ওয়েভস অ্যাড টু দ্য ভাইব্রেন্ট কালার্স অফ কুয়াকাটা, তাহলে এখানে হলো ফিশিং বোটস ইন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড সার্ফ ওয়েভস, তাহলে আমরা বলতে পারি অ্যাড হলো এখানে ভার্ব, যুক্ত করা। এই সেন্টেন্সে কোনো কনজাংশন নাই, তুমি অ্যান্ড যেটাকে কনজাংশন বলছো সেই কনজাংশন দিয়ে আসলে বে অফ বেঙ্গল আর সার্ফিং ওয়েভসকে যুক্ত করা হয়েছে। তাহলে অ্যাড যেহেতু ভার্ব, ফুল স্টপ পর্যন্ত আর কোনো কনজাংশন নাই, তাহলে এইচ নাম্বার এবং আই নাম্বারের দুইটা ভার্বই আমি নষ্ট করে দেব। নষ্ট করতে হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিয়ে আমরা নষ্ট করতে পারি, অর্থাৎ ফিশিং boats plying in the Bay of Bengal and surfing waves, সার্ফের সাথে আইএনজি দিলে সার্ফিং ওয়েভস, এতটুকু সাবজেক্ট। তাহলে অ্যাড এ কারণে প্লুরাল, যার কারণে ভার্বের সাথে এস বাই এস হলো না, টু দ্য ভাইব্রেন্ট কালার্স অফ কুয়াকাটা। ফিশিং বোটস প্লাইং ইন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড সার্ফিং ওয়েভস অ্যাড হলো এখানে ভার্ব, তাহলে ফিশিং বোটস থেকে ইন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড সার্ফিং ওয়েভস এতটুকু সাবজেক্ট, এই সাবজেক্ট প্লুরাল, যার কারণে অ্যাডের সাথে তারা এস বাই এস যুক্ত করেনি, টু দ্য ভাইব্রেন্ট কালার্স অফ কুয়াকাটা। লাস্ট হলো স্টেপস, পদক্ষেপ, এই সাবজেক্ট, এটা হলো প্লুরাল কারণ স্টেপের সাথে এস রয়েছে। স্টেপস টেক টু প্রিজার্ভ হলো ভার্ব, সংরক্ষণ করা, কিন্তু টু এর জন্য এখানে ইনফিনিটিভ হিসেবে বসে গেছে। টু প্রিজার্ভ দ্য বিউটি অফ দ্য ফেমাস বিচ, বিখ্যাত বীজ, অফ যদি রয়ের হয় তাহলে বিখ্যাত বীচের সৌন্দর্য সংরক্ষণ করতে পদক্ষেপ নেওয়া উচিত। এখন পদক্ষেপ কি নিজে নিজে নেবে? নেওয়া উচিত তো শুড টেক, প্যাসিভ ভয়েস করতে গেলে হবে শুড বি টেকেন। তুমি প্রথমে এটাকে ভাবো পদক্ষেপ নেওয়া উচিত, তাহলে স্টেপস শুড টেক। তাহলে এবার তুমি ভাবো এই পদক্ষেপ কি নিজে নিজে নিতে পারে? তার মানে কেউ না কেউ নেয়, তাহলে সেটা প্যাসিভ হবে। অর্থাৎ শুড টেক যেখানে বলছো, শুড টেকের প্যাসিভ ভয়েস হবে শুড বি টেকেন, কারণ প্রত্যেকটা মডালসের প্যাসিভ ভয়েস হয় মডালসের পরে বি প্লাস ভি3, মডালস প্লাস বি প্লাস ভি3। আমাদের এইবারের আয়োজন টিচ একটা ভার্ব, ইজ আর একটা ভার্ব। তাহলে আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ার আগে কখনো ভার্ব বসে না, তাহলে এই ভার্বটা নষ্ট করতে হবে। আমরা কোথায় কোথায় নাউন বসে সেখান থেকে আমরা
জেনেছি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে নাউন বসে, তাহলে টিচকে আমরা এখানে নাউন করে দিতে পারবো, অর্থাৎ টিচিং। টিচিং ইজ এ নোবেল প্রফেশন। শিক্ষকতা একটা মহান পেশা। এ টিচার হলো এখানে সাবজেক্ট সিঙ্গুলার। এ টিচার টিচের সাথে ইএস দিলে টিচেস, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সে কারণে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। এ টিচার টিচেস হিজ স্টুডেন্টস। একজন শিক্ষক শিখান তার ছাত্রছাত্রীদেরকে ফ্রম দ্য কোর অফ হার্ট। ফ্রম দ্য কোর অফ হার্ট এই ফ্রেজটার অর্থ হলো তার অন্তরের অন্তঃস্থল থেকে। ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, তার অন্তরের অন্তঃস্থল থেকে শিখান। হি টিচেস হিজ স্টুডেন্টস, তিনি শিখান তার ছাত্রছাত্রীদেরকে উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু এটা একটা ফ্রেজ। আমরা এই ফ্রেজটা পেয়েছিলাম আমাদের সূত্রের 1 থেকে 40 যে সূত্র, সেখানে 2 নম্বরে। সেখানে আমরা পেয়েছি মাইন্ড ওর্থ উইদাউট পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড। এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এই উইথ এ ভিউ টু এর জন্য আমি গিভকে বলে দিতে হবে গিভিং। উইথ এ ভিউ টু গিভিং। কিন্তু তোমরা যদি উইথ এ ভিউ টু এই ফ্রেজটা মনে না থাকে, তাহলে তো তুমি টু এর পরে গিভ প্রেজেন্ট ফর্ম, তুমি বলবা গিভ এখানে হবে, তাহলে তুমি ভুল করে ফেলবে। অর্থাৎ উইথ এ ভিউ টু ফ্রেজ এরপরে ভার্বের সাথে আইএনজি হয় গিভিং দ্য লাইট অফ এডুকেশন। হি টিচেস হিজ স্টুডেন্টস, সে শিক্ষা দেয় তার ছাত্রছাত্রীদেরকে উইথ এ ভিউ টু গিভিং, দিতে, দ্য লাইট অফ, দিতে বা দেওয়ার উদ্দেশ্যে, দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো দিতে। বাই আমরা আমাদের 1 থেকে 25 পর্যন্ত সূত্র যদি দেখি, তাহলে 25 নম্বর সূত্রে আমরা বলেছি 60টি শব্দ বলেছি। আমরা 60টি শব্দের পরে ভার্বের সাথে আইএনজি বসে। আমরা বলেছি বিফোর, আফটার, ফর, ফ্রম, হোয়াইল, উইদাউট, বাই, এদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে বাই গেটিং, গেটিং লিখতে কিন্তু তোমার ডাবল টি হবে। অর্থাৎ এখানে আমরা যে সূত্র অনুযায়ী লিখি সেটা হলো কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, অর্থাৎ সিভিসি। এমন ক্ষেত্রে আমি আইএনজি লিখতে হলে শেষের টিটা 2 বার দিতে হবে। অর্থাৎ যে সকল ভার্বের শুরুতে একটা কনসোনেন্ট, তারপরে ভাওয়েল, তারপরে কনসোনেন্ট থাকে, তাদের ক্ষেত্রে দ্বিত্ব হয়। অর্থাৎ শেষের শব্দটা অক্ষরটা 2 বার হয়। যেমন গেট আছে গেটিং, যদি এখানে কাট থাকতো তাহলে ডাবল টি আইএনজি কাটিং, এখানে পুট থাকলে পিইউ ডাবল টি আইএনজি, ডিগ থাকলে ডিআই ডাবল জি আইএনজি। এভাবে সিবিসি রুল দ্বারা তুমি করবে। অর্থাৎ বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো পেয়ে, স্টুডেন্টস ক্যান, ছাত্রছাত্রীরা হলো এখানে সাবজেক্ট, ক্যান হলো মডালস, এখানে মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে এনলাইটেন, আগে ইএন আছে পরে ইএন আছে, সুতরাং এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, সুতরাং এটাই হবে। তাহলে স্টুডেন্টস ক্যান এনলাইটেন, ছাত্রছাত্রীরা পারে আলোকিত করতে, দেয়ার ইনসাইড, তাদের ভেতর, তাদের ভেতরটা কি করতে পারে, ইনসাইড, তাদের ভেতরটা আলোকিত করতে পারে। দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা, টার্ন দেয়ার লেসন, লার্ন দেয়ার লেসন, লার্ন দেয়ার লেসন, ছাত্রছাত্রীরা দেয়ার লেসন্স নাও, এ নাও থাকলে আমরা রাইট ফর্ম ভার্বসের আমাদের 7 নম্বর সূত্রে আমরা বলেছিলাম নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, ডে বাই ডে, এবং চলমান কোনো শব্দ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে ছাত্রছাত্রীরা সাবজেক্ট, এটা হলো প্লুরাল। তাহলে আর লার্নিং প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। আর লার্নিং দেয়ার লেসন্স নাও, এখন ছাত্রছাত্রীরা শিখছে তাদের লেসন, অ্যাজ দেয়ার টিচার্স, তাদের শিক্ষকরা যেভাবে তাদেরকে নির্দেশনা দেয়, যেইভাবে তাদেরকে নির্দেশনা দেয়। তাহলে দেয়ার টিচার্স হলো সাবজেক্ট, ইনস্ট্রাক্ট
আমি বলবো টিচার্স যেহেতু এখানে প্লুরাল, তাহলে ইনস্ট্রাক্টের সাথে এস বাই এস হবে না, তাহলে ইনস্ট্রাক্ট দেম, তাদেরকে যেভাবে নির্দেশনা দেন। বাট দ্য স্টুডেন্টস, কিন্তু ছাত্রছাত্রীরা নাও এডেইজ বর্তমানে অ্যাক্ট অ্যাজ দো এখানে একটা কনজাংশন। আমরা আমাদের 1 থেকে 40 পর্যন্ত যে সূত্র দেখিয়েছি সেখানে অ্যাজ দো এজিপির ব্যবহার আমরা দেখিয়েছি সূত্র নং 4, 5, 6। আমাদের এটা 4 নম্বরে ছিল বাম পাশে যদি প্রেজেন্ট টেন্স হয়, এই যে এখানে ভার্বটা প্রেজেন্ট টেন্সে। 4 নম্বরে ছিল বাম দিকে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডান দিকে বি থাকলে অয়ার বসে, আমাদের এখানে বি নেই, এটা মূল ভার্ব। তাহলে 5 নম্বরে আছে বাম দিকে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডান দিকে পাস্ট টেন্স হয়, অর্থাৎ বাম দিকে প্রেজেন্ট ইনডিফিনিট হলে অ্যাজ দো অ্যাজ ইফের, ডান দিকে পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট লিখতে হলে আমাকে নোকে বলতে হবে নিউ, তাহলে এখানে আমার অ্যাজ দো অ্যাজ ইফের সূত্র শিখতে হবে। এটা একটা কনজাংশন সূত্র 4, 5, 6, এই 3টে সূত্র দেখলেই তোমাদের হয়ে যাবে এই লাইনটির জন্য। দে আর নট ড্যাশ হিড, তাহলে তারা কোনো, এই একটা ফ্রেজ পে হিড, কর্ণপাত করা। তাহলে দে আর সহ যদি আমরা বলি তাহলে আর এর পরে ভার্বের সাথে আইএনজি দিলে তাহলে দে আর নট পেইং হিড, তারা কর্ণপাত করছে না টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, টিচারের সাথে একটা অ্যাপোস্ট্রফি এস রয়েছে, তাহলে শিক্ষকদের উপদেশের প্রতি তারা কোনো কর্ণপাত করছে না। বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল, কিন্তু ছাত্রছাত্রীদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে ইন দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনার মধ্যে। লেস্ট, এই হলো আর একটা সূত্র, এটাকে আমরা 17 নম্বর সূত্রে দেখিয়েছি, অর্থাৎ 17 নম্বরে বলেছি সেন্টেন্সে লেস্ট থাকলে সাবজেক্ট এর পরে শুড বসে, তাহলে লেস্ট দে শুড ফেইল টু সিকিউর গুড মার্কস। শুড ফেইল অর্থাৎ লেস থাকলে সাবজেক্টের পরে শুড বসে। আমাদের এই পর্যায়ে রয়েছে ম্যান ইজ এ সোশ্যাল অ্যান্ড রেশনাল বিং, এই প্যাসেজটাও প্রেজেন্ট টেন্সে হবে কারণ মানুষকে নিয়ে কথা বলছে। তাহলে হি হলো সাবজেক্ট এবং সিঙ্গুলার, তাহলে হি এর সাথে হ্যাভ, এটা তো প্লুরাল হতে পারে না, তাহলে হি এর সাথে সিঙ্গুলার যদি আমরা বলি তাহলে আমাদেরকে বলতে হবে হি হ্যাজ ফ্রিডম, অথবা যদি বলি তার থাকা উচিত তাহলে হি শুড হ্যাভ ফ্রিডম অফ চয়েস। ফ্রিডম হলো স্বাধীনতা, চয়েস পছন্দ করার স্বাধীনতা থাকা উচিত। অথবা যদি বলি তার রয়েছে তাহলে রয়েছে অর্থে হি এর সাথে হ্যাজ হবে। থট চিন্তাধারা, অ্যান্ড এক্সপ্রেশন এবং প্রকাশ করার, আবেগ প্রকাশ করার যেই ক্ষমতা এইটা তার রয়েছে। বাট এভরিবডি, কিন্তু প্রত্যেকের, শুড কনসিডার দ্যাট, তাহলে কনসিডারের ক্ষেত্রে আমার আগে রয়েছে শুড, এই শুড হলো একটা মডালস, তাহলে মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কনসিডার ভার্বটা প্রেজেন্ট ফর্মেই আছে। তাছাড়া এটা প্যাসিভ ফর্ম হবে না, কারণ এভরিবডি বডি দ্বারা এখানে সাবজেক্ট, এই এভরিবডি দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়েছে, ব্যক্তি বিবেচনা করতে পারে, সুতরাং এখানে এটা প্যাসিভ হবে না, এখানে মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আচ্ছা, মডালস কোনগুলো মডালসের পরে প্রেজেন্ট ফর্ম হয় সেটা তোমরা 19 নম্বর সূত্রেই পেয়ে যাবে। তাহলে এভরিবডি শুড কনসিডার দ্যাট, কিন্তু প্রত্যেকের বিবেচনা করা উচিত যে
হি ইজ নট দ্য অনলি পার্সন ইন দ্য সোসাইটি, কেবল সে সমাজে একাই ব্যক্তি নয়, এটা প্রত্যেকের বিবেচনা করা উচিত। দেয়ার ভিউয়ার্স, এই দেয়ার সম্পর্কে আমাদের যে কথা সেটা হলো, আমরা আমাদের 1 থেকে 40 সূত্রের ভিতরে রয়েছে, সেখানে দেয়ার সম্পর্কে আমরা বলেছি যে দেয়ার যুক্ত সেন্টেন্সে ভার্ব বসে অবজেক্ট দেখে। তাহলে দেয়ারের পরে যে ভার্ব বি রয়েছে, গল্পটা প্রেজেন্ট টেন্স, আমি এখানে ইজ বলবো নাকি আর বলবো? এই দেয়ার হলো সাবজেক্ট, এইখানে এটা ভার্ব, আর অবজেক্ট হলো মেনি পার্সনস। তাহলে এই অবজেক্টটা আমার প্লুরাল, অবজেক্ট প্লুরাল। অবজেক্ট প্লুরালের জন্য আমার বলতে হবে আর। তাহলে দেয়ার আর, যদি এখানে অবজেক্টের জায়গায় এ পার্সন হতো তাহলে আমি ইজ বলতাম। তাহলে সর্বক্ষেত্রে ভার্ব বসে সাবজেক্ট দেখে, কিন্তু দেয়ারের ক্ষেত্রে ভার্ব বসে অবজেক্ট দেখে। এক্ষেত্রে অবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হবে। তাহলে দেয়ার আর মেনি পার্সনস, সেখানে অনেক লোক রয়েছে, ইন দ্য সোসাইটি সমাজে, অ্যান্ড দে, তাহলে এই অ্যান্ড কনজাংশনের পরে যে সাবজেক্ট দে সেটা প্লুরাল। দে হ্যাভ দ্য সেম রাইট, তাদের রয়েছে সমান অধিকার। তাহলে তাদের সমান অধিকার রয়েছে, এই রয়েছে কথাটাকে আমরা কিভাবে প্রকাশ করব? তাদের সমান অধিকার রয়েছে। তাহলে আমরা যদি সমান অধিকার রয়েছে এই কথাটা আমরা বলি, তাহলে অ্যান্ড দে হ্যাভ, তাদের রয়েছে, দ্য সেম রাইট, সম অধিকার, একই অধিকার, সেম রাইট, একই অধিকার, দ্যাট, এই কনজাংশন, ওয়ান, এই ওয়ান কিন্তু সিঙ্গুলার, দ্যাটের পরে ওয়ান সাবজেক্ট সিঙ্গুলার। তাহলে এই সিঙ্গুলারের জন্য এক্সপেক্ট মানে প্রত্যাশা করা, যা একজন প্রত্যাশা করে, তাহলে এক্সপেক্টের সাথে আমার এখানে এস দিতে হবে। ওয়ান এক্সপেক্টস ফ্রম ওয়ানস সোসাইটি। সো টু ফর্ম, এখানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে ফর্ম এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, আমি সেটাই ব্যবহার করতে পারি। টু ফর্ম মানে গঠন করা। সো টু ফর্ম, গঠন করতে, তাই গঠন করতে, এ পিসফুল সোসাইটি, গঠন করতে, এ পিসফুল সোসাইটি, একটা শান্তিপূর্ণ সমাজ। ওয়ান শুড বি ওয়াচফুল, ওয়ান হলো সাবজেক্ট, শুড বি এটা ভার্ব, ওয়াচফুল টু সি দ্যাট হলো কনজাংশন। আদার্স রাইটস, অন্যদের অধিকার, আর নট ভায়োলেটেড, তাই খুব ভালোভাবে একজনের দেখা উচিত যাতে অন্যর অধিকার খর্ব না হয়, নষ্ট না হয়। এভরি সিটিজেন, প্রত্যেক নাগরিকের। মাস্ট হলো এখানে মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে মডালস 19 নম্বর সূত্রতে তোমরা পেয়ে যাবে। মডালসের পরে প্রেজেন্ট ফর্ম, কাল্টিভেট ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে এভরি সিটিজেন মাস্ট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ ওবেইং দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অব দ্য সোসাইটি, প্রত্যেকটা নাগরিক অবশ্যই চর্চা করা উচিত দ্য হ্যাবিট অফ ওবেইং দ্য রুলস, নিয়ম যে মানা, এই অভ্যাসটা চর্চা করা উচিত। অ্যান্ড রেগুলেশনস, নিয়ম নীতি, অব দ্য সোসাইটি, সমাজের নিয়ম নীতি। সেলফিশনেস, স্বার্থপরতা, সেলফিশনেস এটা সাবজেক্ট, যেহেতু সেলফিশনেস আমরা গুনতে পারবো না, তাহলে এটা সিঙ্গুলার সাবজেক্ট, এখানে সিঙ্গুলার। গল্প প্রেজেন্ট টেন্স, এখানে বক্সে রয়েছে নট হেল্প। ভিউয়ার্স, কখনোই ভার্বের আগে নট বসে না, তাহলে তার আগে মডালস বা অক্সিলারি আসে। তাহলে যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা বলবো সেলফিশনেস ডাজ নট হেল্প দ্য সোসাইটি, স্বার্থপরতা সমাজে সাহায্য করে না। রাদার বরং ইট হলো সেই সেলফিশনেস, অর্থাৎ সিঙ্গুলার। তাহলে ডেস্ট্রয়, ধ্বংস করে, তাহলে ইট সিঙ্গুলার, সেই কারণে ডেস্ট্রয়ের সাথে এস বা ইএস দিতে হবে। ইট ডেস্ট্রয়েস, এটা ধ্বংস করে।
এটা ধ্বংস করে। কি ধ্বংস করে? দ্য পিস, শান্তি, অ্যান্ড হ্যাপিনেস, সুখ শান্তি অফ আদার্স, অন্যের সুখ শান্তি ধ্বংস করে। সো অতএব উই অল, এটা হলো সাবজেক্ট, আমাদের সবাই, এটা হলো সাবজেক্ট এবং এটা হলো প্লুরাল, আমাদের সবাই। থিঙ্ক মানে ভাবা, ভাবা উচিত। এখন কোনো প্যাসেজের শেষ লাইন উচিত অনুচিত নির্দেশ করে, সেই সো থাকে সেখানে বেশিরভাগ, তাহলে আমরা এখানে শুড লিখব। সো উই অল শুড থিঙ্ক, তাই বা অতএব আমাদের সবাই ভাবা উচিত অব দ্য গ্রেটার ইন্টারেস্ট, বৃহৎ স্বার্থের, অব দ্য সোসাইটি, সমাজের বৃহৎ স্বার্থের কথা আমাদের সবারই মাথায় রাখা উচিত, আমাদের সবারই চিন্তা করা উচিত। আমাদের এই পর্যায়ে রয়েছে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড। হোয়েন একটা কমপ্লেক্সের কনজাংশন, এখানে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব থাকবে। আই হলো সাবজেক্ট, ওয়াজ হলো ভার্ব, এবং এই ওয়াজ ভার্বটা পাস্ট টেন্সে। তাহলে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি একজন শিশু ছিলাম, তাহলে হোয়েনের জন্য ওয়াজ একটা ভার্ব আমি পাস্ট টেন্সে পেলাম। পরবর্তী সেন্টেন্সে সাবজেক্ট হলো আই, এবং যেই বি থেকে ভার্বের সৃষ্টি হবে, হোয়েনের জন্য সেই ভার্বটাও পাস্ট টেন্সে নেওয়া লাগবে, এবং সেই ভার্বটা পাস্ট টেন্সে হবে, আই অনুযায়ী হবে। তাহলে হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি একজন শিশু ছিলাম, আই বি অ্যাফ্রেইড অফ, অ্যাফ্রেইড অফ মানে ভীত, আমি ভীত ছিলাম, তাহলে বি থেকে হবে পাস্ট টেন্সের জন্য ওয়াজ। আই ওয়াজ অ্যাফ্রেইড অফ দ্য ডার্ক, অন্ধকারের প্রতি আমার একটা ভয় ছিল। অ্যান্ড হলো একটা কনজাংশন, আবার সাবজেক্ট হলো আই, তাহলে অ্যান্ডের পরে যে ভার্বটা হবে, সেই ভার্বটা যেহেতু এখনও ফুল স্টপ পড়েনি, একই সেন্টেন্সে আমি আসি, আমার এখানে কনজাংশন দুইটা, ভার্ব হবে তিনটা। প্রথম ভার্বটা হলো ওয়াজ, দ্বিতীয় ভার্বটা হলো ওয়াজ, তৃতীয় ভার্বটা আমার পাস্ট টেন্সে যদি আমি দিতে যাই, তৃতীয় ভার্বটা যদি আমি পাস্ট টেন্সে দিতে যাই, তাহলে আমি বলবো আই অ্যান্ড আই গো টু স্লিপ, তাহলে গোটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে না, গো টু স্লিপ উইথ এ লাইট অন। তাহলে ভিউয়ার্স, আমি যদি বলি আমি ঘুমাতে যেতাম, আমি ঘুমাতে যেতাম, তাহলে আমি তো বলবো আই ইউজড টু গো, অর্থাৎ আগে কাজটা আমি নিয়মিত করতাম, সেই ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব। আই ইউজড টু গো টু স্লিপ, আমি ঘুমাতে যেতাম, উইথ এ লাইট অন, অর্থাৎ লাইট অন করে আমি ঘুমাতে যেতাম। তোমরা যদি এখানে গোয়ের পরিবর্তে ওয়েন্ট লেখো, তাহলে কিন্তু হবে না, কারণ তাহলে অর্থ আসবে কি, আমি ঘুমাতে গেলাম, আর এখানে তখনকার কন্টিনিউ একটা কাজের কথা বলা হচ্ছে, সুতরাং ইউজড টু বলতে হবে। ইভেন দেন আই ফিয়ার্ড, এই ফিয়ার্ড ভার্বের পাস্ট টেন্স। আই ফিয়ার্ড দ্যাট, দ্যাট হলো একটা কনজাংশন। মনিস্টার্স, ক্লাইম্ব, এবং দেন, ইভেন দেন তারপর থেকে, আই ফিয়ার্ড আমি ভয় পেতাম, দ্যাট যে মনিস্টার্স উড ক্লাইম্ব অথবা মাইট ক্লাইম্ব, অবশ্যই আসতে পারে। ইন থ্রো মাই বেডরুম, আমার বিছানায়। থ্রো মাই বেডরুম উইন্ডো, থ্রো এখানে মধ্য দিয়ে, আমার বেডরুমের জানালার মধ্য দিয়ে আসতে পারে, মনিস্টার দত্ত। এভরি সাউন্ড এটা এখানে সাবজেক্ট, আই হলো সাবজেক্ট, তাহলে এভরি সাউন্ড প্রতিটা শব্দ, আই পাস্ট টেন্সে বললে হবে হিয়ার্ড, এখানে আই শোনার কাজটা, আই তো ব্যক্তি শোনার কাজ করতে পারে, সুতরাং এটা প্যাসিভ ভয়েস হবে না। আই হিয়ার্ড স্ট্রাক, আমি শুনতাম, স্ট্রাক হোঁচট বা আঘাত। ফিয়ার ইনটু মি, আমাকে যেটা ভয় দিত। অফেন প্রায়, আই র্যান এওয়ে, আমি দৌড়ে পালাতাম। ফ্রম দ্য রুম থেকে। অ্যান্ড
অ্যান্ড হলো একটা কনজাংশন। এই র্যান যেহেতু এখানে V2, তাহলে স্লিপেরও এখানে V2 লিখতে হবে। স্লিপের V2 হলো স্লেপ্ট, SLEPT। তাহলে স্লেপ্ট অন দ্য ফ্লোর, ঘুমাতাম কোথায়? ফ্লোরে। অ্যাট দ্য ফুট অফ মাই প্যারেন্টস বেড, আমার পিতামাতার যে বিছানার পায়ের কাছে, ওখানে আমি ফ্লোরে ঘুমাতাম। নাও বর্তমানে, এখন থেকে আমার প্রেজেন্ট টেন্স বলতে হবে। নাও দ্যাট আই, তাহলে আই এর সাথে আমাকে এখানে এম বলতে হবে। এই নাওর জন্য আমি এখন আমার পাস্ট টেন্স থেকে প্রেজেন্ট টেন্সে চলে আসলাম। তাহলে আই এম অ্যাজ এ চাইল্ড, নাও দ্যাট আই এম অলমোস্ট 20, এখন আমার বয়সটা হলো প্রায় 20। আই অবভিয়াসলি ডু বেটার দেন হোয়াট আই ডিড, আমি যেটা করতাম অথবা নিয়মিত করতাম বোঝানোর জন্য আই ইউজড টু ডু অ্যাজ এ চাইল্ড, শিশু হিসাবে যেটা করতাম। হাউএভার আই ড্যাশ স্টিল স্কেয়ার্ড অফ বেড টাইম, তাহলে আমি এখানে বলবো I am still scared of bedtime. I hate এখানে ভার্ব, I hate sleep ও ভার্ব, তাহলে তো আমি দুইটা ভার্ব লিখতে পারি না। I hate sleeping alone, I hate sleeping alone। তোমরা এই ভার্বটা, দুইটা ভার্ব করার জন্য তোমরা 14 নম্বর সূত্রকে বিশ্লেষণ করলে পেয়ে যাবে। অর্থাৎ I hate to sleep alone, আমি এখানে টু স্লিপ বলবো এই কারণে, কারণ 14 নম্বর সূত্র ছিল সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে সাবজেক্টের উদ্দেশ্য আছে বুঝালে দ্বিতীয় ভার্বের আগে টু বসে। তাহলে এখানে আই এর উদ্দেশ্য আছে। আই হেট টু স্লিপ অ্যালোন, একা ঘুমাতে আমি পছন্দ করতাম না। অ্যান্ড, একা ঘুমানোকে আমি ঘৃণা করতাম। অ্যান্ড আই স্টিল কিপ এ টিনি নাইট লাইট অন, টিনি নাইট লাইট অন, ছোট্ট একটা লাইট অন করে আমি এখনও সেটা ঘুমাই। তারপরে দেখো, অ্যান্ড বিফোর আই গো টু বেড, আমি বিছানায় যাওয়ার আগে আই ডাবল চেক, আমি দ্বিতীয়বার চেক করি, এভরি ডোর, প্রত্যেকটা দরজা, অ্যান্ড এভরি উইন্ডো, প্রত্যেকটা জানালা, টু মেক শিওর, নিশ্চিত করতে, দ্যাট যে দে আর লকড, অর্থাৎ আমার সেগুলা লক আছে কি না আমি সেটা চেক করি। এখন আমাদের আয়োজনে রয়েছে ওয়ান্স। এই ওয়ান্সের জন্য আমার পুরোটাই পাস্ট টেন্স হয়ে যাবে। ওয়ান্স দেয়ার যুক্ত সেন্টেন্সে ভার্ব বসে অবজেক্ট দেখে, অবজেক্ট এখানে এন, তাহলে এই অবজেক্ট সিঙ্গুলার। তাহলে ওয়ান্স দেয়ার লিভড, ওয়ান্সের জন্য পাস্ট টেন্সে হবে লিভড। ওয়ান্স দেয়ার লিভড অ্যান আইডল কিং, একদা সেখানে বাস করত এক অলস রাজা। হি হলো সেই রাজা, হি। এখন আন্ডারগো হলো এখানে ভার্ব, ভার্বের আগে তো কখনো নট বসে না, তাহলে পাস্ট টেন্সের জন্য আমি বলে দিতে পারি হি উড নট আন্ডারগো ফিজিক্যাল এক্সারসাইজ, সে শরীর চর্চা করতে, ফিজিক্যাল লেবার, কোনো শারীরিক শ্রম করতো না। অ্যাজ এ রেজাল্ট, ফলে হি হলো সাবজেক্ট, গেটের পাস্ট টেন্স হলো গট, গেটের পাস্ট টেন্স হলো গট। হি গট বাল্কি হলো মোটা। অ্যান্ড কুড নট মুভ, এই অ্যান্ড হলো কনজাংশন, এই পাশে পাস্ট টেন্স যদি দেই, এই পাশে কুড আছে, কুড মুভ। তাহলে তুমি কুড দেখে তুমি বলতে পারো যে হ্যাঁ আমার অ্যান্ডের বাম পাশে আমি গেট নয় গট লিখব, যেহেতু কুড ভিটুতে আছে।
কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে অন্য জায়গায় সে মুভ করতে পারতো না। হি কল ইন এ ডক্টর, এ কল ইন মানে ডাকা, এটা একটা ফ্রেজ। হি হলো সাবজেক্ট এবং গল্প পাস্ট টেন্সে, তাহলে আমাকে বলতে হবে পাস্ট টেন্সে হি কল্ড, ডাকার কাজটা সে করতে পারে, তাহলে এখানে প্যাসিভ ভয়েস হবে না। হি কল্ড ইন এ ডক্টর, সে একজন ডক্টর ডাকলো, দ্য ডক্টর সাবজেক্ট এবং এই সাবজেক্ট সিঙ্গুলার। বি এর জায়গায় এখানে আমার ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে, যেহেতু গল্প পাস্ট টেন্সে, ডক্টর সিঙ্গুলার, সে কারণে আমাকে ওয়াজ বলতে হবে। দ্য ডক্টর ওয়াজ ক্লেভার অ্যান্ড ওয়াইজ, ডক্টর ছিল চালাক এবং জ্ঞানী। হি ডিড নট, হি হলো সাবজেক্ট, ডিড হলো মডালস, মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কোথায়? 19 নং সূত্র থেকে তুমি পেয়ে যাবে। হি ডিড নট প্রেসক্রাইব, প্রেসক্রাইব, সে প্রেসক্রাইব করলো না এনি মেডিসিন, কোনো ঔষধ, ফর দ্য কিং, রাজার জন্য। হি আক্সড, হি হলো সাবজেক্ট, আক্সড হলো পাস্ট টেন্স। হি আক্সড দ্য কিং, সে রাজাকে বলল টু বাই, কিনতে, এ ক্লাব, একটা ক্লাব কিনতে, অ্যান্ড হলো কনজাংশন, অ্যান্ডের বাম পাশে হলো সেইড, আক্সড হলো পাস্ট টেন্সে, ডান পাশের ভার্বটাও পাস্ট টেন্সে হবে, ডান পাশে। তাহলে হি আস্কড দ্য কিং টু বাই এ ক্লাব অ্যান্ড, ভিউয়ার্স এটা পাস্ট টেন্সে আমি দিতে পারতেছি না, কারণ আমার বাম পাশে আছে টু বাই, তাহলে ডান পাশেও আমি এটাকে নষ্ট করতে হবে। তাহলে এখানে মুভ, টু বাই কিনতে বলছে এবং টু মুভ নাড়াতে বলছে, ঘুরাতে বলছে। আর এখানে আমি এখন শুধুই কি মুভ লিখব নাকি টু মুভ লিখব? ভিউয়ার্স, কম্পাউন্ডের কনজাংশনের একটা নিয়ম আছে, সেটা হলো দুই দিকে একই রকম যা থাকবে ডান দিক থেকে একই রকম জিনিসটা বাদ দিতে হবে। অর্থাৎ এখানে যদি বাম পাশে টু বাই থাকে, আমি তো এখানে টু মুভ লিখলে টুটা দুইবার হয়ে যাবে, সুতরাং আমার এখানে টু লেখা লাগবে না। যদি না লিখি তাতেই আমি বুঝবো এখানে টু মুভ লেখা আছে। তাহলে টু বাই এ ক্লাব অ্যান্ড মুভ ইট, মুভ ইট ইন দ্য এয়ার, এটা ঘুরানোর জন্য। টিল হিজ হ্যান্ডস, তার হাত দুটো, দুটো হাতের জন্য হ্যান্ডস বলছে। টিল হিজ হ্যান্ডস ড্যাশ মাই স্ট্যান্ড। তাহলে এখন এই ভার্বটাকে আমি যদি পাস্ট টেন্সে বলি তাহলে হবে গট, গট, গটের আবার হিসাব হলো তুমি 16 নম্বর সূত্র থেকে পেয়ে যাবে, গটের পরে ভার্বের ভিত্তি হয়, অথবা এই যে মাই স্ট্যান্ড। দ্য কিং স্টার্টেড, স্টার্টেড হলো এখানে ভার্ব, তাহলে অবজেক্ট অংশে এই স্টার্টেড যে ভার্বটা আছে, আমার পরবর্তী যে আর একটা ভার্ব আছে, দুইটা ভার্ব কাছাকাছি, লাইন শুরু হলো দ্য কিং থেকে, দ্য কিং হলো সাবজেক্ট, স্টার্টেড ভার্ব, ফলো ভার্ব, দ্য প্রেসক্রিপশন ফুল স্টপ পড়ে গেল, এটা হলো অবজেক্ট। সুতরাং এই সেন্টেন্সে দুইটা ভার্ব আমি রাখতে পারবো না, এই দুইটা ভার্ব করার জন্য আমি 14 নং সূত্র ব্যবহার করব। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে, সিম্পল কেন, এখানে দুইটা ভার্ব আছে, কোনো কনজাংশন নাই, সুতরাং যেই সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনো কনজাংশন থাকে না সেটাকে সিম্পল সেন্টেন্স বলে। তাহলে দ্য কিং স্টার্টেড, রাজা শুরু করলেন, কি শুরু করলেন, এটা তো ভার্ব। ফলোয়িং দ্য প্রেসক্রিপশন, ফলোয়িং দ্য প্রেসক্রিপশন, প্রেসক্রিপশন অর্থাৎ ব্যবস্থাপত্র অনুসরণ করতে শুরু করলেন, দাজ এমনি করে। হি আস্কড দ্য কিং, সে রাজাকে বলল টু বাই এ ক্লাব, একটা ক্লাব কিনতে, অ্যান্ড টু মুভ, আমি এখানে টু লিখবো না, কারণ অ্যান্ডের এই পাশে টু আছে, এই পাশেটাই টু লিখবো না। টু মুভ ইট, ইহাকে ঘুরাতে বা নাড়াতে, ইন দ্য এয়ার, টিল হিজ হ্যান্ড গট মাই স্ট্যান্ড। তাহলে গট, গটের পরে ভার্বের ভিত্তি হয়, তুমি 16 নম্বর সূত্রে পেয়ে যাবে, সেখানে 10টি শব্দ রয়েছে, সেই 10টি শব্দের পরে ভার্বের ভিত্তি হয়। তার পরবর্তী লাইনে
দ্য কিং স্টার্টেড, স্টার্টেড এখানে ভার্ব, দ্য কিং হলো সাবজেক্ট, ফলো আর একটা ভার্ব, দ্য প্রেসক্রিপশন হলো অবজেক্ট। তাহলে দুটো ভার্ব কাছাকাছি থাকতে পারে না, যেহেতু কোনো কনজাংশন নাই, তাহলে এই ভার্বটা নষ্ট করতে হবে। তাহলে তোমরা 14 নম্বর সূত্রে যদি দেখো, সেখানে লেখা আছে সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে সাবজেক্টের উদ্দেশ্য আছে বুঝালে দ্বিতীয় ভার্বের আগে টু বসে, আর উদ্দেশ্য না থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে আমরা বলবো ফলোয়িং দ্য প্রেসক্রিপশন, দ্য কিং স্টার্টেড ফলোয়িং দ্য প্রেসক্রিপশন, দাস এমনি করে, দ্য কিং রাজা, রাজা হলো সাবজেক্ট, রিলিভ অফ হিজ প্রবলেম তার সমস্যা থেকে মুক্তি পেলেন। এখন এই যে রাজা কি নিজে নিজে মুক্তি পেলেন নাকি অন্য কারো প্রেসক্রিপশন তাকে মুক্তি দিয়েছে? তাহলে এইটা প্যাসিভ ভয়েস হলে এখানে একটা অক্সিলারি বা মডালস এবং এখানে ভার্বের ভিত্তি মিলে প্যাসিভ ভয়েস হবে। তাহলে দ্য কিং সিঙ্গুলার, এ কারণে ওয়াজ বলবো, রিলিভের ইএসে শেষে আমি একটা দি দিয়ে দিলে সেটা পাস্ট টেন্স হয়ে যাবে। তারপরে আমাদের রয়েছে ভিউয়ার্স, এটাই আমাদের শেষ আজকের, তারপরে আমরা বিদায় নেব। এখন আমরা বলতে পারি দ্য আইডেল ব্রেইন, অলস মস্তিষ্ক, ইজ ডেভিলস ওয়ার্কশপ। ডেভিলসের সাথে একটা এস রয়েছে, অর্থাৎ এই এসটা অ্যাপোস্ট্রফি এসটা, ওয়ার্কশপ হলো কারখানা, ডেভিল হলো শয়তান, তাহলে শয়তানের কারখানা, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ইফ উই, ইফ হলো তুমি, এই ইফকে ধরতে হলে তুমি 21, 22, 23 নম্বর সূত্রে যেতে হবে। আমাদের আলোচনায় 21, 22, 23 নম্বর সূত্রে যাওয়া লাগবে। তাহলে ইফের পরে যেই ভার্বটা ঠিক করতে হবে, কমার পরে সেখানে অল সর্টস অফ ইভিল থটস উইল ক্রাউড, এই ভার্বটা ফিউচারে রয়েছে। তাহলে আমার বলতে হবে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, তার মানে এটাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। তাহলে ওয়াস্ট, এখানে ওয়াস্ট প্রেজেন্ট ফর্মে আছে, সেটাই হবে। তাহলে ইফ উই ওয়াস্ট আওয়ার টাইম, যদি আমরা আমাদের সময় নষ্ট করি, ইন আইডেলনেস অলসতায়, অল সর্টস অফ ইভিল থটস, সব ধরনের যত অলস দুষ্ট চিন্তাধারা, উইল ক্রাউড ভিড় করবে, ইন আওয়ার ব্রেইন আমাদের মস্তিষ্কে। আইডেল পারসনস অলস ব্যক্তিরা, হু যারা, অলস ব্যক্তিরা যারা। তাহলে গল্পটা যেহেতু প্রেজেন্ট টেন্স, অলস ব্যক্তিরা এই সাবজেক্ট কিন্তু প্লুরাল, তাহলে এ কারণে হু এর ক্ষেত্রে আমি যে বলিনি, আমরা বলছি, আমি বলছি যারা। তাহলে অলস ব্যক্তিরা যারা, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম কিল হবে, কিলের সাথে এস হবে না, কারণ সাবজেক্ট প্লুরাল। তাহলে কিল দেয়ার টাইম, তাদের সময় নষ্ট করে, আর বার্ডেন্স অফ সোসাইটি, তারা হলো সমাজের বোঝা। দে হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, দে কিন্তু প্লুরাল। তাহলে দে সিট আইডেল অ্যান্ড চেরিশ নো হাই আইডেল। তাহলে অ্যান্ড হলো একটা কনজাংশন, তার আগের সেন্টেন্স হলো দে সাবজেক্ট, সিট ভার্ব, আইডেল হলো অলস। তাহলে দে যদি প্লুরাল হয়, সিট এখানে প্রেজেন্ট ফর্ম হতে পারে। দে সিট আইডেল, তারা বসে থাকে অলসভাবে। অ্যান্ড চেরিশ উচ্চাকাঙ্ক্ষা করা, নো হাই আইডেল কোনো উচ্চ আদর্শ তাদের ভিতরে কোনো আকাঙ্ক্ষা এই ধরনের নেই। অ্যান্ড লফটি অ্যাম্বিশন, কোনো উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা তাদের ভিতর নেই। ইন লাইফ, তাদের জীবনে এ ধরনের কোনো আকাঙ্ক্ষা নেই। দে, দে হলো আবার সাবজেক্ট। এখন আমার ভার্ব দরকার, সাপোর্ট হলো ভার্ব। এখন ভার্বের আগে নট বসে না, তাহলে আবার আমার এখানে মডালস বা অক্সিলারি আনতে হবে। দে নট সাপোর্ট দেমসেলস, অর্থাৎ তারা নিজেকে নিজে কোনো সাপোর্ট করে না। তাহলে দে তো প্লুরাল, আমি যদি বলি করে না অর্থে, দে ডু নট সাপোর্ট দেমসেলস, তারা তাদের নিজেকে কি করে না, সাপোর্ট করে না। যদি বলি করতে পারে না, তাহলে দে ক্যান নট সাপোর্ট দেমসেলস, নিজেদেরকে নিজেরা সাপোর্ট করতে পারে না। দে হলো সাবজেক্ট এবং প্লুরাল। লিড,
লিড এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এখানে কোনো এস বা ইয়েস দেওয়ার প্রয়োজন নাই, কারণ দে তো প্লুরাল। দে লিড তারা যাপন করে, অ্যান আনহ্যাপি লাইফ একটা অসুখী জীবন যাপন করে। অ্যান্ড হলো একটা কনজাংশন, অ্যান্ডের পরে সাবজেক্ট নেই। কেন নেই? কারণ দে হলো অ্যান্ডের পরে সাবজেক্ট, দুইটা একই রকম হওয়ার কারণে কম্পাউন্ডের কনজাংশন অ্যান্ডের পরে দ্বিতীয় সাবজেক্টটা লেখা হলো না। তাহলে কিন্তু সাফার ভার্বটা সেই দে অনুসারে চলবে। তাহলে দে যেহেতু প্লুরাল, সাফার এখানে চলবে। অ্যান্ড সাফার ইন দ্য লং রান। ইন দ্য লং রান এখানে একটা ফ্রেজ, এটার অর্থ হলো পরিণামে। পরিণামে তারা কি করে? ভোগে। দেয়ার হলো সাবজেক্ট, দেয়ার শুড মডালস, মডালসের পরে বি হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেয়ার শুড বি টাইম, সেখানে সময় থাকা উচিত ফর রিডিং, অর্থাৎ পড়ার জন্য সেখানে সময় থাকা উচিত। ফর অফিস, অফিসের জন্য সময় থাকা উচিত। অর অথবা আদার ওয়ার্ক, অন্য কাজ করার সময় থাকা উচিত। টাইম ফর ফিজিক্যাল এক্সারসাইজ, শরীর চর্চার জন্য সেখানে সময় থাকা উচিত। টাইম ফর রিক্রিয়েশন, সেখানে বিনোদনের জন্য সময় থাকা উচিত। অ্যান্ড টাইম ফর প্রেয়ার, এবং সেখানে প্রার্থনার জন্য সময় থাকা উচিত। ধিস, ধিস হলো এখানে সাবজেক্ট, আর দ্যাট হলো কনজাংশন। তাহলে দ্যাটের বাম পাশে যে ইন্ডিকেট ভার্বটা রয়েছে, এইটা আমাকে ভার্বে পরিণত করতেই হবে, অর্থাৎ আমি এটাকে নষ্ট করতে পারবো না। যদি না পারি তাহলে দিস সিঙ্গুলার ইন্ডিকেটের সাথে অ্যাস দেব। দিস ইন্ডিকেটস দ্যাট, এটা কি করে? নির্দেশ করে যে উই শুড ডু এভরিথিং অ্যাট দ্য রাইট মোমেন্ট। উই শুড ডু, আমাদের করা উচিত, এভরিথিং সব কিছু, অ্যাট দ্য রাইট মোমেন্ট সঠিক সময়ে। উই লিড এ হেলদি অ্যান্ড প্রসপারাস লাইফ অনলি হোয়েন, হোয়েন হলো এখানে একটা কনজাংশন। হোয়েন উই ফলো দ্য রুটিন হুইচ হুইচ হলো একটা কনজাংশন। হুইচ উই মেক ফর আওয়ার গাইডেন্স। ভিউয়ার্স, এখানে যে লাইনটা উই থেকে শুরু হয়েছে সেই লাইনটা গাইডেন্সে শেষ হয়েছে, কিন্তু আমার এখানে যে লাইনটা উই থেকে শুরু হয়েছে সেই লাইনটা চলতে 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 গাইডেন্সের ভিতরে শেষ হয়েছে। কিন্তু আমার হোয়েন একটা কনজাংশন, হুইচ একটা কনজাংশন, সুতরাং আমার দুইটা কনজাংশনের জন্য ভার্ব লাগবে তিনটা। আমার একটা ভার্ব হবে লিড, একটা ভার্ব হবে ফলো, একটা ভার্ব হবে মেক, এর বাইরে কোনো ভার্ব নাই। সুতরাং তিনটা ভার্বকেই আমার অত্যন্ত যত্ন সহকারে জায়গা দিতে হবে, কোনোটাই নষ্ট করা যাবে না। তাহলে আমি যদি প্রথম থেকে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে উই ক্যান লিড এ হেলদি অ্যান্ড প্রসপারাস লাইফ, আমরা পারি যাপন করতে হেলদি এবং সমৃদ্ধশালী জীবন। অনলি কেবলমাত্র, হোয়েন উই যখন আমরা ফলো অনুসরণ করি, অথবা উইল ফলো আমরা অনুসরণ করব। যদি বলি উইল ফলো তাহলে আমি এখানে বলবো উই ক্যান লিড, আমরা পারি যাপন করতে এ হেলদি অ্যান্ড প্রসপারাস লাইফ অনলি হোয়েন কেবলমাত্র যখন উই ক্যান ফলো উই উইল ফলো দ্য রুটিন, যদি রুটিনটা আমরা অনুসরণ করতে পারি। হুইচ উই মেক ফর আওয়ার গাইডেন্স, হুইচ উই মেক ফর আওয়ার গাইডেন্স, ফর আওয়ার গাইডেন্স, গাইডেন্সের জন্য। তাহলে ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা 8টি
রাইট ফর্ম অফ ভার্বস করেছি, যদিও সময় একটু বেশি লেগেছে, তারপরও তোমরা কতটা বুঝেছো আমাকে কোনো সমস্যা থাকলে সেটা জানাবে। আমরা আগামী দিন এইভাবে আরও 8 থেকে 10টি গুরুত্বপূর্ণ রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে তোমাদের সামনে হাজির হব। অর্থাৎ আমাদের পরবর্তী ক্লাস হবে রাইট ফর্ম অফ ভার্বসের উপরে দ্বিতীয় অনুশীলন ক্লাস, যেখানে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো, যেগুলা তোমরা করতে গেলে অনেকটা কষ্ট হবে, সেই ধরনেরগুলো নিয়ে আমরা পরবর্তী দিন উপস্থিত হব। তো ভিউয়ার্স, ভালো থাকো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবে এবং তোমাদের মূল্যবান কমেন্টস লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ফেসবুকের মাধ্যমে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। শুভরাত্রি।